ঘনিষ্ঠ ব্যক্তি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলবো না একটু প্রথমে বলেন কিভাবে। আমি ডাক্তার পারভেজ রেজা কাকন, আমি বিএনপি নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ট্যাবের যুগ্ম মহাসচিব জিয়া রহমান ফাউন্ডেশনের কাছ থেকে রিহ্যাবিলিটেশন গত 13 তারিখের আগে করে অসুস্থ আসলে দীর্ঘদিন যাবতীয় মানে শরীরটা ভালো যাচ্ছিল না। আপনারা জানেন যে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা কর্মীরা দীর্ঘদিন যাবত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। একজন চিকিৎসক হিসেবে, দলের একজন কর্মী হিসেবে এবং রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব এবং তাদের একজন কর্মী হিসেবে চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাবতী দলের নেতা কর্মীদের নিপীড়িত নেতা কর্মীদের সাহায্য সহযোগিতা এবং তাদের বিপদের দুর্দিনের পাশে দাঁড়ানোর জন্য। স্বাভাবিকভাবেই যেটা হয় ফ্যানটা ক্লোজ করে দিলে ভালো। তো বেশ শরীরটা খারাপ যাচ্ছিল। 13 এপ্রিল রাত 11টা সাড়ে 11টা থেকে হঠাৎ চেস্ট পেইন। প্রথমে ভেবেছিলাম যে হয়তো রিলিফ হয়ে যাবে, পরবর্তীতে চেস্ট পেইনটা যখন পারসিস্টিং চেস্ট পেইন বলি আমরা মেডিকেল টার্মে, কোনোভাবেই কমছিল না, বরং বেড়ে যাচ্ছিল। তখন আমার ফ্যামিলির আমার ওয়াইফকে জানে, তো তৎক্ষণাৎ আপনার পিছনে যারা আছেন তো আমাকে নিয়ে আজমির আলী হাসপাতালে ইস্টার্ন ব্রাঞ্চে তখন 12:30 বাজে আমাকে নিয়ে তখন আজমির আলী হাসপাতালে চলে যাই। আমি তো অ্যাজ এ ডক্টর আমার কর্মস্থল হচ্ছে আজমির আলী মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউট, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমি ওখানে কাজ করি। যার কারণে ওই হাসপাতালটাকে আমার ফ্যামিলির পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। এর আগেও আমি হৃদরোগী হিসেবে ইউনাইটেড হাসপাতালে ডাক্তার মোহাম্মদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে ছিলাম। তো এবার আজমির আলী হাসপাতালে গিয়ে ভালো হয়েছে। আজমির আলী হাসপাতালে যেহেতু নিজের কর্মস্থল প্লাস সেখানকার চিকিৎসক সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী চিকিৎসকবৃন্দ তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা চিকিৎসা দ্রুতভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করেন এবং আমার পরিবারের বাইরে আমার গার্জিয়ানের মতো আমার বড় ভাই যে অধ্যাপক ফরহাদ আলী মিনা, আপনারা সবাই জানেন উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ড্যাবের প্রধান উপদেষ্টা। উনি সার্বিকভাবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদারকি হতে শুরু করে যা যা করণীয় সব দিক অত্যন্ত বড় ভাই হিসেবে যেভাবে করণীয়, একজন বড় ভাই হিসেবে আমি ওনাকে দলের বড় ভাই বা দিদি হিসেবে না, আমার খুব পারিবারিক সম্পর্ক সেই হিসেবে উনি যাতে গেছেন, সেজন্য আমি ওনাকে খুব কৃতজ্ঞ সবার প্রতি মহান আল্লাহ তাআলার পরে, এবং কৃতজ্ঞ আমি আমার দলের যারা আছেন, বিশেষ করে আজকে স্যারের মতো একজন মানুষ উনি একটা গুরুত্বপূর্ণ সময় মানে এত ব্যস্ততার মাঝেও আমার মতো সাধারণ একজন কর্মীকে উনি দেখতে এসেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সহকর্মী যারা আছেন এবং বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি খোঁজখবর রেখেছেন, জোনালের মাধ্যমে খোঁজখবর রেখেছেন, ডক্টর আমানের মাধ্যমে খোঁজখবর রেখেছেন, আমার জন্য যারা দোয়া করেছেন, যারা দেখতে গিয়েছেন, সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। আমরা প্রশ্ন জানি সরাসরি যে মহাসচিবের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে যে বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দেয়া, জোরপূর্বক সাজা দেয়া, গ্রেফতার করা, এই ধরনের বিষয়গুলো চলছে। আসলে এই সামনে আন্দোলন দমানোর কৌশল কিনা সরকারের, বা
এটা করে কি আন্দোলন দমানো যাবে কিনা আসলে আপনাদের মতামত একটু জানতে চাই আসলে। আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার আগে আমি 1 মিনিট কথা বলছি এই কারণে যে আজকে আমরা যেখানে এসেছি, যে কারণে এসেছি, যে উদ্দেশ্যে এসেছি, তার সঙ্গে কিন্তু আপনার প্রশ্নটি অত্যন্ত গভীরভাবে সম্পর্কিত। দেখুন, কাকন সাহেব কেবলমাত্র আমাদের বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নন, তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের একজন অত্যন্ত নিবেদিত প্রাণ সদস্য নন, তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক, এবং চিকিৎসক হিসেবে তিনি বিএনপির নেতা কর্মীদের জন্য বছরের পর বছর ধরে যেভাবে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন, এটা সত্যি প্রশংসা করেন। আমরা দেখেছি বিএনপির যে কোনো নেতা কর্মী যখন স্বাস্থ্যগতভাবে বিপদে পড়েছে, স্বাভাবিক কারণেই হোক বা এই সরকারের নির্যাতন নিপীড়নের কারণে, এটা হয়তো এভাবে আমরা ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু এই যে বিএনপির হাজার হাজার নেতা কর্মী, তাদের উপরে পুলিশ রাস্তায় আপনারা দেখেছেন কিভাবে পুলিশের লাঠিচার্জ, গুলি দেখেছেন আপনারা কিভাবে করেছে, কিভাবে টিয়ার গ্যাস মেরেছে আমাদের নিরীহ নেতাকর্মী, নিরস্ত্র নেতাকর্মী, তাদের উপরে সরকার কিভাবে জুলুম করেছে। তখন কিন্তু এমন একটি সময় আসে, তখন আমাদের কিন্তু ডাক্তারের সুযোগ, এবং সেই কঠিন সময়ে আমি দেখেছি আমাদের ডক্টর কাকন কিভাবে এগিয়ে এসেছেন, এবং আমাদের তৃণমূলের কর্মী থেকে শুরু করে আমাদের উচ্চ পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন, কঠিন অবস্থা। আপনারা জানেন এমন সময় দুনিয়াতে, এটাই বাস্তবতা, এমন সময় আসে যখন ডাক্তার একজন রোগীকে সেবা দেবে সেটাও বাধাগ্রস্ত হয় রাজনীতির কারণে, সেই সময় কিন্তু তারা বসে থাকে। এবং আমি কথাটি বলতে চাই যে এই যে প্রক্রিয়ার ভিতর থেকে তিনি গিয়েছেন দীর্ঘ দশক ধরে, সেই একটি যে মানসিক চাপ, আমি নিজে ডাক্তার নয়, কিন্তু আমার এই ধারণাই প্রথমেই যখন তিনি অসুস্থ হৃদরোগ আক্রান্ত আমি শুনেছি, তখন এই বিষয়টি আমার মনে এসেছে যে স্ট্রেস যেটা বলা হয় ডাক্তারি ভাষায়, সেই স্ট্রেস যেভাবে সৃষ্টি হয়েছে, তার এই যে কর্মপদ্ধতি, যেটা তিনি বিএনপিকে যে সেবা দিয়েছেন বছরের পর বছর দীর্ঘ সময় ধরে, তিনি তার কর্মী অসুস্থ, পুলিশের ব্যাটনে আঘাতে আক্রান্ত, পুলিশের গুলিতে আক্রান্ত, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আক্রান্ত। আমি নির্দিষ্ট উদাহরণ দেব, সেই যে একটা ইন্টারনাল স্ট্রেস, আমার মনে হয় আজকে তিনি যে এভাবে অসুস্থ হয়েছেন সেটাই এবং এই কথা থেকে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে ফিরে আসি যে দেখুন, আমি আজকে একটি কথা স্পষ্ট হয়েছে, সরকার কিন্তু বিরোধী দলকে দমন করার জন্য একটি অস্ত্র ব্যবহার করছে। ইংরেজিতে, আপনার ইংরেজি সিনেমায় অনেক সময় দেখেন ফিয়ার ফ্যাক্টর বলে একটা ফ্রেজ আছে। তো তারা চেষ্টা করেছিল বিএনপি নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে সেই ফিয়ার ফ্যাক্টর সৃষ্টি করবে। তারা মামলা দেবে, তারা হামলা করবে, তারা পিটাবে, তারা গুলি করবে, তারা টিয়ার গ্যাস মারবে, তারা গ্রেনেড মারবে। আজকে আমরা অবাক হয়ে অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে 7ই জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হয়েছে, খুব ভয় দেখিয়ে সরকার কিন্তু বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্রে নিতে পারে। অর্থাৎ সরকারের এই যে ট্যাকটিক্স, যে মানুষকে ভয় দেখিয়ে এদেশে জুলুম করে তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবে, সরকার শাসন করবে, তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করবে, তারা তাদের শাসনের কঠোর যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণ চালিয়ে যাবে বিরোধী দলের উপরে। আজকে কিন্তু তাদের সেই ট্যাকটিক এবং 7ই জানুয়ারি তার জলজন্ত প্রমাণ
মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ যেভাবে করেনি আপনারা দেখতে পারেন, কিন্তু এই প্রতিবাদ ছিল নীরব প্রতিবাদ। কিভাবে নীরব প্রতিবাদ করেছে? তারা ভোট কেন্দ্রে যাওয়া নিজেদের বিরুদ্ধে, তারা এই ভোটের উপরে তাদের যে আস্থাহীনতা সেটা তারা ভোট বর্জনের মাধ্যমে প্রকাশ করেছে। এবং এতেই প্রমাণিত হয়েছে যে সরকার যেটা ভেবেছে যে বাংলাদেশের মানুষকে ভয় ভীতি দেখিয়ে তারা এদেশকে যতদিন খুশি তারা শাসন করে যাবে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে, তাদের সেই স্ট্র্যাটেজি বাংলাদেশের মানুষ ভুল। সামনের যে আন্দোলনের সংগঠিত হওয়ার চেষ্টা, আন্দোলন করা, সেই ক্ষেত্রে আসলে এগুলো কি কোনো ধরনের বাধা? দেখুন, এই যে সংগঠিত করার চেষ্টা যেটা আপনারা বলেন, দল গোছানো, অনেক সময় আমাদের প্রশ্ন করে, আমি জানি না বিএনপি নিশ্চয়ই উত্তর দেবে। আমি সহজ ভাষায় বলি, একটি রাজনৈতিক দলের জন্য দল গোছানো বা পুনঃসংগঠিত করা এটা কোনো কাজে করবে না, এটা একটি চলমান, এটা কিন্তু সারাক্ষণ এবং সারাক্ষণ চলছে। আমরা মাঝে মাঝে আমার হাসি পায়, রাজনীতি তো কোনো সাজানো জামা কাপড় নয় যে আলনায় আলনায় উঠিয়ে সাজিয়ে রাখতে, গুছিয়ে রাখতে। আসলে দল গোছানো শব্দটা কোথা থেকে কীভাবে একটা ভাবা আমি জানি, কিন্তু এটা আজকে মিডিয়াতে আসলে এটা কোনো কথা নেই। রাজনৈতিক দলের কর্মী কিন্তু সতত প্রস্তুত। হ্যাঁ, রাজনীতিতে ঘাত প্রতিঘাত আছে, আপনারা দেখেছেন। আমরা একটি নীতিতে চলছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, এবং কীভাবে ফিরিয়ে আনবো? একটা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। আমরা কিন্তু সে করছি। সরকার বারবার হুমকি দিয়েছে। আপনারা বিগত 1.5 বছরের ইতিহাস দেখুন, 2022 সালে অগাস্ট থেকে আজকে 2024 সালে আপনারা দেখুন, সরকার হুমকি দিয়েছে আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশগুলো তারা বন্ধ করে দিতে চেয়েছে। এভাবে করতে 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 28 অক্টোবরে কি করেছে? বিরোধী দলের বিশাল লক্ষ লক্ষ মানুষের শান্তিপূর্ণ সমাবেশ আমাদের পর্যটন অফিসের সামনে হচ্ছে, তাদের সরকার ক্র্যাকডাউন তো আপনাদেরই কথা, আপনারাই তো রিপোর্টে দেখেছেন। বিদেশের সাংবাদিক, বিদেশি যত নামি দামি মিডিয়া সারা দুনিয়া আছে, তারাই তো বলেছে সরকার ক্র্যাকডাউন। তা আমরা এই শব্দটা আবিষ্কার করি, বিএনপি তো এই শব্দটা তো কাজে এভাবে করে সরকার আমাদের এই যে বিএনপি অথবা বিরোধী দল তাদের সংগঠনকে ধ্বংস করে দেয়া, এই সমস্ত বিভিন্ন অপচেষ্টা তারা করেই যাচ্ছে। কিন্তু আমি যেটা বললাম, দল তো আমাদের গঠন পুনর্গঠনটা নিয়মিতভাবে চলে, এবং আমরা এটা সত্যি আপনি যেটা বলেছেন যে আমরা এই রমজানের মাস আমরা আমাদের 28 অক্টোবর পরবর্তী যে 25,000 আমাদের নেতাকর্মীকে জেলের ভিতরে অন্যায়ভাবে নেওয়া হয়েছিল, আমরা প্রতিরোধ করতে আমরা চেষ্টা করেছি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কেন তাদের বেইলের জন্য চেষ্টা করেছি? আমরা বেইলের জন্য এই কারণে চেষ্টা করেছি যে আমরা কিন্তু বিএনপি কিন্তু একটি আইনের শাসনে বিশ্বাসী, যে নিয়মতান্ত্রিক কারণ, এবং সেই কারণেই কিন্তু আমরা আইনের মাধ্যমে তাদেরকে মুক্ত করে আনার জন্য বেইলের জন্য আমরা চেষ্টা করেছি, আমাদের উকিল নিয়োগ করেছি, এবং আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা কিন্তু মামলা মোকদ্দমা শেষ হয়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন কোর্টে তারা হাজিরা দিচ্ছে। এমন আমাদের নেতাকর্মী আছে যাদের ভিতরে 300, 400, 500 পর্যন্ত একজন অত্যন্ত সুশীল এবং নির্বিরোধ মানুষ, তিনি নিজেও একজন ডাক্তার, মানুষের সেবা করেন। তিনি কি অপরাধ করছেন, তার বিরুদ্ধে কেন এই মামলাগুলো কেন এই প্রশ্নটি বাংলাদেশের মানুষ করতে পারে? রাতের অন্ধকারে 3টা, 4টা, 5টা এই সময় গিয়ে গ্রামে গঞ্জে বিএনপি একদম আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মী সেই পুলিশ বাহিনী, এসবি, ডিবি তারা গিয়ে আক্রমণ করে তাদেরকে বাড়ি। এটা কি ধরনের বাড়ি? আমি সরকারকে কাছে আবেদন করবো, আপনারা একটু প্রতিহিংসা রাজনীতি করে যান। প্রতিহিংসা রাজনীতির জন্য বাংলাদেশ কিন্তু সৃষ্টি করেছিল। আমরা তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের এই যে বাংলাদেশ, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে মিশে একটি আদর্শে আমরা উজ্জীবিত হয়েছিলাম। সেই আদর্শের নাম
আসুন আমি আপনাদের আহ্বান করি, আপনারা এই প্রতিহিংসার রাজনীতি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যে আদর্শের জন্য বাংলাদেশ সৃষ্টি করি, সেই আদর্শে আমরা নতুন করে করেছি এবং এখানে গণতন্ত্র। স্যার, সামনে উপজেলা নির্বাচন, আপনারা সিদ্ধান্ত জানিয়েছেন অংশ নেবেন না, কিন্তু অনেক তৃণমূল নেতা আছে যারা প্রস্তুতি নিচ্ছে, অনেকে ফর্ম তুলেছে, নির্বাচনে অংশ নেবে, তাদের বিষয়ে আপনাদের অবস্থান কি? দেখুন, এই বিষয়টা আমি যেখানে অনেক ব্যাখ্যা দিয়েছি, নতুন করে বলার কিছু নেই, যেহেতু আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। দেখুন, সরকার, আমি একটা কথা বলি, এই ভারতবর্ষে স্থানীয় সরকার কথা কিন্তু ইংরেজরাই চালু করেছে। এই ঔপনিবেশিক সরকার যারা ভারতকে কুক্ষিগত করেছিল, এক্সপ্লয়েট করেছিল, এদেশের ধন সম্পদ লুণ্ঠন করে তারা ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, তারাই কিন্তু একটি পর্যায়ে এসে বুঝতে পেরেছিল মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে বেশি দিন রাখা যায়। এবং সেই কারণে সেই 1757, 1857 সেই ইতিহাসগুলো আপনারা জানেন। তারপরে 1935 সালে এসে তারা এদেশে স্থানীয় সরকার প্রেরণ করেছিল এবং জনগণের যে শক্তি, জনগণের ভোটে স্থানীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচন, সেই সিস্টেম কিন্তু তারাই। আজকে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে সেই ইতিহাসটুকু কিন্তু বাংলাদেশে নতুন প্রজন্মের সামনে আসতে পেরেছে, কারণ তারা। এবং দেখুন, সেই 1935 সাল থেকে শুরু করে আজকে 2000 কোনোদিন কিন্তু বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নির্বাচন কখনো দলীয় ভিত্তিতে হয়। এই আওয়ামী লীগ সরকার এসে এই কয়েক বছর আগে তাদের নতুন আইন করে দলীয় পর্যায়ে এই স্থানীয় সরকার কথা প্রবর্তন করে। আমরা তখন একটি কথা বলছি, আমরা লিখিতভাবে একটা দলীয় আমরা বলেছিলাম যে স্থানীয় পর্যায়ে দলীয় প্রতিহিংসার রাজনীতি আনলে বাংলাদেশের যে সোসাইটির যে ফেব্রিক সেটা সম্পূর্ণ ধ্বংস। আজকে এই যে দ্বন্দ্ব, রাজনৈতিক যে দ্বন্দ্ব, এই রাজনৈতিক দ্বন্দ্ব আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘরে ঘরে আজকে দেখতে পাচ্ছেন। উপজেলার নির্বাচন আওয়ামী লীগের মধ্যে কিভাবে তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে তারা যুক্ত হচ্ছে। কাজেই আওয়ামী লীগ এক পর্যায়ে এসে 7 জানুয়ারি নির্বাচনে জনগণ যখন তাদের বর্জন করেছে, তখন এক পর্যায়ে এসে তারা বুঝতে পেরেছে দলীয় ভিত্তিতে এই স্থানীয় পর্যায়ে নির্বাচন করা এই দেশকে ধ্বংস করে যাবে, এই দেশের সমাজকে। এবং তারা এই উপলব্ধি থেকে আমি বিশ্বাস করি অন্তত এটুকু বুঝতে পেরেই তারা নিজেদের মুখাহরণ করেছে, নিজেরাই ডুবিয়ে দিয়ে তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে। এবং দেখুন, এটা কিন্তু আমাদেরই কথা। এবং যদি স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়, তাহলে আপনি যে প্রশ্ন করেছেন বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে কি যাবে না, এই প্রশ্ন কোনো অর্থ। যদি দলীয় ভিত্তিতে নির্বাচন নাই হয়, তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচনে যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ। কাজে আমি এটা স্পষ্ট করে দিচ্ছি যে বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না, এটা কিন্তু সঠিক। সঠিক প্রশ্নটি হচ্ছে যে, এবং তার উত্তর হচ্ছে যে বিএনপিটা স্পষ্ট করে দিয়েছে যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যতি রেখে এই সরকার এবং এই সরকারের সাজানো নির্বাচন কমিশন। আমি বিশ্বাস করি, আমি পুরো প্রশ্নটি বিশ্লেষণ করে আমি আপনার এবং যখন বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন আসছে না, আওয়ামী লীগ নিজেরাই স্বীকার করে নিয়েছে তারা দলীয়ভাবে নির্বাচন করবে না। এখানে স্থানীয় পর্যায়ে নির্বাচন আমি তো 1935 সালের ইতিহাস আপনাদের সামনে, এখানে গ্রামে গঞ্জে কে নির্বাচনে যাবে না যাবে এটা তো বিএনপি দলীয়ভাবে কোনো দেখা। এখানে দেখুন বাস্তবতাটা, গ্রামে এমন বাড়ি আছে সেখানে এক ভাই বিএনপি করে আবার একটু, এটাই হচ্ছে বাস্তব। এটা আমাদের সমাজের বাস্তবতা, এটা একটি দেশের মানুষের যে সাইকোলজি, এটা তারই বহিঃপ্রকাশ। কাজে এখানে দুনিয়াতে সবকিছু দল দিয়ে গুলিয়ে ফেলে এখানে কোনো কিছু অর্জন করা যায়। দেখুন, এই প্রসঙ্গে আমি একটি কথা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে বিএনপি যিনি প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি একটি কথা বলেছিলেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন যে ব্যক্তির যে দল করে তবে আশা করি আপনার প্রশ্ন
স্যার আমি একটু স্যার এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে বিনয়ের সাথে, সেটা হলো আপনার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এই নির্বাচনে যাবেন না, যেটি পরবর্তী দিন বৈঠকের পরবর্তী দিন আমাদেরকে প্রেসিডেন্ট আকারে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যাখ্যা করছি, এই নির্বাচনে যাবো না বলে কোনো কথা না। আমরা নির্বাচনে যাবো না কেন? আমরা তো বহু নির্বাচনে গিয়েছি, নির্বাচনে জয়লাভ করেছি, সরকার গঠন করেছি, উপজেলা চেয়ারম্যান আমাদের লোকেরা হয়েছে। এই নির্বাচনে যাব না, এটা কিন্তু সঠিক কথা না। মানে ব্যক্তিগতভাবে যেতে পারে। আপনার প্রশ্নের স্পষ্ট করে উত্তর। জি স্যার। আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়াট প্রহসনের কোন নির্বাচন আমরা যাব না। আমরা তখনই নির্বাচন যাব যখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা পুনঃ বিনির্মাণ করতে পারি এবং এই দেশে আমরা যে মরাল ভ্যালুসগুলি আমরা ফিরিয়ে আনতে পারি, এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তখন আমরা নিশ্চয়ই নির্বাচনে যাবো। আমাদের আগে আমরা যদি কোনো নেতা যায়, কোনো নেতা অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কি করবেন আপনারা? এখানে তো দলীয় নির্বাচনের কোনো প্রশ্নই আসছে না। যারা নির্বাচনে যাবে সেটা আমরা দেখব। নির্বাচনটা এখন শুরুই, যখন নির্বাচনে হবে কেউ যাবে তখন আপনার প্রশ্ন করবেন না। নির্বাচনের প্রক্রিয়া তো শুরু, ফর্ম তুলছে, নির্বাচনে জমা দিয়ে দেখা যাক। আপনারা পয়েন্ট আউট করেন, মিডিয়াতে লেখেন কে গিয়েছে কে না গিয়েছে। আমরা এর আগে দেখেছি আবার দেখবেন, বহিষ্কার করা হয়েছে। অবশ্যই দেখবেন কি করা হয় না হয়, সবই সময় মতো। জি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। নববর্ষের শুভেচ্ছা। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। স্যার উঠুন। ছবি নিয়ে একটু সেট করলে ওই যে